হ্যালো এভরিওয়ান, স্টার্ট করি আজকে তোমাদের রেলওয়ে ম্যাথস এক্সপ্রেসের, যেখানে আমরা 1000+ ইম্পর্টেন্ট ম্যাথস গুলো করছিলাম, তার আজকে দ্বিতীয় ক্লাস। স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার 1। তোমরা একবার কোয়েশ্চেনটা পজ করে দেখে নাও, দিয়ে তোমরা একবার ট্রাই করো। কোয়েশ্চেনটিতে কি বলা আছে দেখো। ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার অ্যাকচুয়ালি, যা 216 দ্বারা গুণ করলে সংখ্যাটির ফ্যাক্টর বিজোড় হয়। বিজোড় সংখ্যক ফ্যাক্টর থাকে। The smallest natural number by which 216 should be multiplied, মানে 216 সাথে কত মাল্টিপ্লাই করব গুণ so that the number of the factors, নাম্বার গুণ করার পর যে গুণফলটা হবে তার ফ্যাক্টরের সংখ্যা হবে বিজোড় সংখ্যক ফ্যাক্টর হবে। তো এখানে কিন্তু টোটাল দুটো জিনিস আছে। প্রথমে বুঝি যে ফ্যাক্টর বিজোড় হবে, ফ্যাক্টর মানে ব্যাপারটা একটু আলোচনা করি। দেখো আমি লিখলাম ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাকচুয়ালি উৎপাদক। ধরো আমি একটা ছোট এক্সাম্পল দিলাম যে 49, 49 এর উৎপাদক গুলো কি কি, যদি আমি হাতে গুনে লিখি, 1 একটা, 7 একটা, তারপর 49, দ্যাট তিনটে ফ্যাক্টর হলো। তো এই, বা ধরো একটা নাম্বার লিখলাম আমি যে 500, 500 এর উৎপাদক কতগুলো, এগুলো লিখতে লিস্ট করতে গেলে কিন্তু কোনো একটা মিস হয়ে গেলে ভুল হয়ে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হয়, এই নাম্বারগুলো প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হয়। যেমন ধরো আমি আগে 49 এর ব্যাপারটা বলি। তাহলে স্যার এখানে দেখলাম যে টোটাল তিনটে, মানে 3 ফ্যাক্টরস বেরোলো, টোটাল 3 ফ্যাক্টরস। তো এটাকেই যদি আমি শর্টে করার চেষ্টা করি, তাহলে প্রথমে কি করব, 49 কে প্রথমে ছোট ছোট ভাঙবো। 7 দিয়ে ভাঙলাম, 7 সাথে 49 হয়, দ্যাট মিনস 49 ইকুয়ালস টু আমরা পেলাম কি 7 এর স্কোয়ার। এবার প্রাইম ফ্যাক্টরে ভাঙা হয়ে গেল। এবার নাম্বার অফ ফ্যাক্টর ইকুয়ালস টু হবে, নাম্বার অফ ফ্যাক্টর যে কোনো নাম্বারের ক্ষেত্রে ফ্যাক্টর ইকুয়ালস টু আমি কি পাবো, পাওয়ারে যেগুলো পেয়েছি তার সাথে 1 যোগ, এখানে আমার হলো 3। তো এটা তো একদম সিম্পলেস্ট ভার্সন ছিল। আমি এবার আরো একটা এক্সাম্পল দিই। যেমন ধরো 500, 500 ফ্যাক্টর আমি বার করব। 500 মানে তুমি বিভিন্ন ভাবে করতে পারো, যে স্যার আমি সব থেকে মৌলিক উৎপাদকে ভাঙবো, 2 দিয়ে ভাঙলাম 250 হলো, আবার 2 দিয়ে করলে 125 হলো, আবার 5 দিয়ে করলে 25 হলো, আবার 5 দিয়ে করলো 25 হলো। এভাবেও করতে পারো। আদারওয়াইজ আমি আর একটা প্রসেস বলছি, আগে লিখে নিই। 500 ইকুয়ালস টু, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 5 এর কিউব হলো। তাহলে আমি নাম্বার অফ ফ্যাক্টরস বার করছি, টোটাল কতগুলো ফ্যাক্টর বা উৎপাদক হলো। তাহলে ফ্যাক্টরের সংখ্যা আমি কি বললাম, পাওয়ারে যা আছে তার সাথে 1 যোগ করো। তাহলে এখানে 2 এর পাওয়ারে কত আছে 2, তার সাথে 1 যোগ করলে 2 প্লাস 1। এখানে 5 এর পাওয়ারে কত আছে 3, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে হলো 4, আর মাঝখানে মাল্টিপ্লাই দিলে আমার টোটাল 3 ইন্টু 4, দ্যাট মিনস 12 খানা উৎপাদক বা ফ্যাক্টর আছে। এইভাবে আমরা ফ্যাক্টরটাকে বার করতে পারি, যে কোনো নাম্বারের ফ্যাক্টর আমরা বার করতে পারি। আর একটা এক্সাম্পল দিই, ধরো 3600, 3600 একটি সংখ্যা নিচে লিখছি 3600। তাহলে এর উৎপাদক আমি বার করব। একটা তো আমি এইরকম দেখালাম মৌলিক উৎপাদকে ভেঙে, নইলে আরো একটাই ভাবে করা যেতে পারে। স্যার 3600 মানে 3600 দুটো পার্ট, 36 গুণ 100। 100 মানে কি 4 পঁচিশে 100, তাহলে 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার হয়ে গেল ভাঙা মৌলিক উৎপাদকে 36। স্যার 4 9 36, তাহলে 36 কে আমি লিখতে পারি 4 9, 4 মানে 2 এর স্কোয়ার আর 9 মানে 3 এর স্কোয়ার। তাহলে ওভারঅল আমার কি দাঁড়ালো 3600। যদি আমি 3600 লিখি, তার মধ্যে টোটাল কি পেলাম, 2 কতগুলো পেলাম, 2 এখানে 2 এর স্কোয়ার একটা, এখানে 2 এর স্কোয়ার একটা, মানে 4টে 2, 2 টু দি পাওয়ার 4। আবার 3 কত পেয়েছি, এখানে পেয়েছি 3 স্কোয়ার, তারপরে কত পেয়েছি 5 এর স্কোয়ার। এই হলো আমার ফ্যাক্টরে ভাঙা হলো মৌলিক উৎপাদকে। এবার যদি বলা হয় এর মধ্যে নাম্বার অফ ফ্যাক্টর বা উৎপাদক কতগুলো, তাহলে আমি কি করব, পাওয়ারের সাথে 1 যোগ করব। প্রথমে দেখি 2 এর পাওয়ারে কত আছে, 2 এর পাওয়ারে স্যার দেখতে পাচ্ছি এখানে আমার 4 আছে, তাহলে 4 এর সাথে 1 যোগ। 3 এর পাওয়ারে কত আছে 2, তাহলে আমি কি করব 2 এর সাথে 1 যোগ। আর 5 এর পাওয়ারে কত আছে 2, তাহলে তার সঙ্গে 2 এর সাথে 1 যোগ।
এই যে আমি করলাম মাঝখানে মাল্টিপ্লাই লাগিয়ে দিলেই আমি নাম্বার অফ ফ্যাক্টর পেয়ে যাব। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? এখানে 5, এখানে 3, এখানে 3, তার মানে 45, 15 খানা উৎপাদক আছে। তাহলে উৎপাদকের ব্যাপারটা আমরা বুঝলাম, সে নাম্বার অফ ফ্যাক্টরস। আমি এক একটা কোয়েশ্চেন ওভাবেই সিলেক্ট করেছি যাতে তোমাদের অনেক কিছু শেখা হয় বা রিভিশন হয়ে যায় যারা জানো। তাহলে আমরা কি কতগুলো কোন একটি নাম্বারের মধ্যে কোন একটি নাম্বারের কতগুলো উৎপাদক আছে সেটা আমরা বার করা শিখলাম। শুধু এখন বার করা শিখলাম, এখনো কোশ্চেনে পৌঁছয়নি। এটা নোট ডাউন করে নাও। এবার আমি বলবো যে কোয়েশ্চেন কি বলতে চাইছে, এবার আমি ধীরে ধীরে মুছে এটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বলছি। তোমরা একটু নোট ডাউন করে নাও। যাদের যা আনসার আছে অপশন গুলো করো, দিয়ে টাইপ করে বলো দেখি যে এটা কত হচ্ছে কিনা, তোমাদের আনসার কত পেরোলো। একবার আমি চেক করে দেখে নিচ্ছি যে তোমরা পারলে কিনা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শিখলাম যে স্যার নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হয়। এবার কোয়েশ্চেন কি জানতে চাইছি যে বিজোড় সংখ্যক যেন হয়। আমি তো র্যান্ডমলি বার করলো স্যার, কোথাও 45 বেরোলো, কোথাও 10 বেরোলো। কোয়েশ্চেন বলছে যে ফ্যাক্টরের সংখ্যা কিন্তু বিজোড় হতে হবে। এবার আমি দেখব যে ফ্যাক্টর বিজোড় হওয়ার শর্তটা কি। ধরো একটা এক্সাম্পল আমি আরো বলি যে 100 আছে। 100 মানে কত স্যার? 4 25 100 মানে 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার। তাহলে এর ফ্যাক্টরের সংখ্যা কত হবে? ফ্যাক্টর হলো স্যার পাওয়ারে 2 এর 2 আছে তাহলে 2 প্লাস 1, 5 এর পাওয়ারে 2 আছে তাহলে তার সাথে 2 প্লাস 1 যোগ করলে দেখলাম যে স্যার 3 3 যা 9। বাহ! তাহলে আমার এখানে আমার 9টা ফ্যাক্টর হলো, মানে একটি বিজোড় সংখ্যা বা বলতে পারি অড নাম্বার বিজোড় হলো। তাহলে 100 তে বিজোড় হলো দেখছি। আরেকটি নাম্বার দেখো 49 যখন করছিলাম স্যার, 49 মানে 7 এর স্কোয়ার। এর ক্ষেত্রে আমরা ফ্যাক্টর কত পেয়েছিলাম? ফ্যাক্টর বা উৎপাদক এখানেও আমি পেয়েছিলাম কত স্যার? পাওয়ারে 2 আছে তার সাথে 1 যোগ 2 প্লাস 1 তাহলে স্যার দেখলাম 3। হ্যাঁ? তাহলে দেখছি যে কাদের পাওয়ার বিজোড় হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর, যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ বা স্কোয়ার নাম্বার। 100 একটি পূর্ণবর্গ সংখ্যা, 49 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই 100 র ফ্যাক্টরের সংখ্যা আমার 9 বা বিজোড় এসছে। এরও আমার বিজোড় এলো। আমি একটি অন্য নাম্বার বলছি। ধরো স্যার কেউ 48 যদি ট্রাই করত, 48 তো কোনো একটি স্কোয়ার নাম্বার নয়, 48। 48 মানে কি? 3 ষোলো 48, তাহলে 3 ইন্টু 16, 16 মানে 2 টু দি পাওয়ার 4, প্রাইম ফ্যাক্টরে ভাঙলাম। তাহলে 3 মানে কি? 3 টু দি পাওয়ার 1। তাহলে এর মধ্যে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হবে? এর মধ্যে যদি আমি নাম্বার অফ ফ্যাক্টর বার করি বা উৎপাদকের সংখ্যা বার করি, তাহলে পাওয়ারের সাথে 1 যোগ। পাওয়ারের সাথে 1 যদি যোগ করি তাহলে 3 এর পাওয়ারে 1 আছে। তাহলে এই 1 এর সাথে 1 যোগ করলাম। গুণ চিহ্ন দিয়ে 2 এর পাওয়ারে 4 আছে। তাহলে এটা আমি 4 এর সাথে 1 যোগ করলাম। তাহলে আমার হয়ে গেল 2 ইনটু 5, দ্যাট মিনস 10 খানা। তাহলে এটা একটি কি? এই যে 10 বেরোলো এটা একটা কি সংখ্যা? একটি জোড় সংখ্যা। তাহলে দেখলাম যে স্যার যে সমস্ত নাম্বারগুলো পূর্ণবর্গ তাদেরই কিন্তু অড সংখ্যক ফ্যাক্টর বেরোচ্ছে। তাহলে যাদের ফ্যাক্টর পূর্ণবর্গ সংখ্যা, যেমন একটি এখানে নিচে লেখাই আছে, আবার দেখো এটা 3600 কে আমরা ফ্যাক্টর করেছিলাম। 3600 মানে 60 এর স্কোয়ার, একটি পূর্ণবর্গ সংখ্যা, তার আবার বিজোড় এসছে, নিচে লেখা আছে 45। তাহলে 360 এরও অড ফ্যাক্টর। তাহলে এবার আমি অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কি জানতে চেয়েছে। জানতে চেয়েছে যে 200-র সাথে না, অ্যাকচুয়ালি তার আগে একটু জিস্ট করি তারপরে কোয়েশ্চেনে যাব। তাহলে আমরা এখন দেখলাম যদি কোনো একটি নাম্বার পূর্ণবর্গ হয়, দ্যাট মিনস স্কোয়ার নাম্বার যদি হয়, তাহলে স্কোয়ার নাম্বারের ফ্যাক্টরই কিন্তু অড হবে বা বিজোড় হবে। স্কোয়ার যদি স্কোয়ার নাম্বার হয় তাহলেই এর নাম্বার অফ ফ্যাক্টর অড হবে। ঠিক? বুঝলাম এটা? আর যদি নট স্কোয়ার হয়, নন স্কোয়ার নাম্বার যেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যদি কোনো একটি সংখ্যা নট স্কোয়ার হয় মানে পূর্ণবর্গ সংখ্যা না হয়, তার ফ্যাক্টর কি হবে? ইভেন বা জোড় সংখ্যা হবে। অড, অড মানে বিজোড় হবে। বিজোড় হবে যখন একটি সংখ্যা পূর্ণবর্গ হবে। ইভেন মানে জোড় হবে কখন? যখন আমার কোনো একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এইটুকু আমরা অনেক কিছু শিখলাম। এবার আমি শিখবো যে এবার কোয়েশ্চেনে কি বলতে চেয়েছে। কোয়েশ্চেন আমার বলছে যে 216 র সাথে কত মাল্টিপ্লাই করব, মিনিমাম মানে ক্ষুদ্রতম সংখ্যা গুণ করব, যাতে এর ফ্যাক্টর বিজোড় সংখ্যক হয়। আর বিজোড় সংখ্যক হওয়া মানে আমি এক্ষুনি দেখলাম স্যার বিজোড় সংখ্যা মানে আমার জানতে চাইছে যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হোক।
তার মানে বলছে যে 216 সাথে কত এমন সংখ্যা গুণ করব যাতে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এই ছিল অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের হিডেন মানে, হিডেন মিনিং, ইনার মিনিংটা এটাই। পূর্ণবর্গ সংখ্যা জানতে চাইছে যে ক্ষুদ্রতম এক্স এর ভ্যালু কত হবে যাতে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। এইটা তোমরা এবার শিখেছো, রেলে আসা কোয়েশ্চেন কিন্তু। এবার পূর্ণবর্গ সংখ্যা বার করব কিভাবে স্যার? কত গুণ করলে পূর্ণবর্গ হয়? আবার তোমাকে অন্য আরেকটা, এটা কিন্তু অন্য মেথড, দুটো গোলাবে না। এটাকে আবার প্রাইম ফ্যাক্টরে বা মৌলিক উৎপাদকে ভাঙো। 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে হলো 10, 108। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 5 দুয়ে 10, 54। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 27 দুয়ে 54। আবার 3 দিয়ে করলাম, তারপরে 9, 3 দিয়ে করলে 9। তাহলে আমি 216 মানে কত দেখছি? 216 ইকুয়ালস টু স্যার 2 আছে, 2 এর পাওয়ার কিউব। এর নিচেরটা 3 3 যা 9 হবে, 3 3 এ 9 হবে। তাহলে 2 এর পাওয়ারে 3 আর 3 এর পাওয়ারে 3। এবার কোনো একটি সংখ্যা পূর্ণবর্গ মানে কি? আমি এই অঙ্কটাতে যাচ্ছি আগে। যখন আমরা দেখব যে স্যার 2 এর স্কোয়ার মানে তো 4, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। বা কেউ বলল যে স্যার 9, 9 মানে কি 3 এর স্কোয়ার, হলো পূর্ণবর্গ সংখ্যা। কেউ বলল স্যার 64, 64 মানে 2 টু দি পাওয়ার 4 হলো। 2 টু দি পাওয়ার 4 বলছি, 16 লিখতে চাইছিলাম। ধরো 16 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি পূর্ণবর্গ সংখ্যা মানে সেই সমস্ত সংখ্যা যাদের পাওয়ারে জোড় থাকে। মানে মৌলিক উৎপাদকে যদি ভাঙি, তাহলে মাথায় জোড় সংখ্যক নাম্বার আছে। দেখো 2 এর পাওয়ারে 4 জোড় সংখ্যক, 2 এর পাওয়ারে 2 তার মানে 4 একটি জোড় সংখ্যা, 2 এর পাওয়ারে 4 মানে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 3 এর পাওয়ারে 2 তার মানে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি হলো? তাহলে দেখলাম যদি মাথায় কখনো ইভেন নাম্বার থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা পূর্ণবর্গ হবে। এবার আমি দেখছি যে স্যার 216 কে আমি ভাঙতে গিয়ে দেখলাম এর মাথায় 2 এর মাথায় কিউব আছে, আর 3 এর মাথায়ও কিউব আছে। তাহলে এখানে যদি আরেকটা 2 গুণ করে দিতাম, 2 এর মাথায় 3 এর জায়গায়, তাহলে 2 এর মাথায় 4 হয়ে যেত, মানে 4টে 2 হয়ে যেত। এবার 3 এর মাথায় 3 আছে, তার মানে এর মাথায় 3 আছে, তার মানে আরেকটি 3 যদি আমি আরো গুণ করে দিতাম, তাহলে এটি একটা পূর্ণবর্গ হয়ে যেত। 2 এর মাথায় 4 হয়ে যেত, 3 এরও মাথায় 4 হয়ে যেত, একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে কত গুণ করছি? তাহলে আমি দেখলাম যে স্যার এইখানে আমি ওভারঅল তাহলে 3 ইনটু 2 গুণ করছি, তার মানে এই 6, মিনিমাম 6 গুণ করতে হবে। এটাই হচ্ছে কোয়েশ্চেনে জানতে চেয়েছে কত গুণ করতে হবে। তাহলে এই অপশন বি, তার মানে এটা হলো আমার উত্তর, অপশন বি 6। এই জিনিসে, এই একটা অঙ্কে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম। প্রথমত কি শিখলাম? কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার নাম্বার অফ ফ্যাক্টর কি হবে, বা যেকোনো সংখ্যার ফ্যাক্টর বা উৎপাদকের সংখ্যা বার করা শিখলাম। তারপরে আরেকটা জিনিস শিখলাম যে কোনো একটি নাম্বার যদি ইভেন হয় তাহলে তার ফ্যাক্টরের সংখ্যা বিজোড় হবে। যাক, ঠিক আছে। ১ নম্বরের হলো, নেক্সট চলে যাই ২ নম্বরের কোয়েশ্চেন। দেখো, ঠিক সিমিলার কোয়েশ্চেনই আমি আবার তুলে দিয়েছি যে নিচের কোন সংখ্যার জোড় সংখ্যক ফ্যাক্টর থাকবে? নিচের কোনটির জোড় সংখ্যক উৎপাদক থাকবে? Which of the following numbers, which of the following number of which of the following numbers the factor will have an even number? এই হচ্ছে ইংলিশ। তার মানে স্যার বলছে ইভেন ফ্যাক্টর। একটু আগে আমরা পড়লাম ইভেন ফ্যাক্টর হওয়া মানেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে তো স্যার একটু আগেই দেখলাম যে বিজোড় সংখ্যক হবে। তাহলে নিশ্চয়ই এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এবার তোমাকে বার করতে হবে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার পূর্ণবর্গ সংখ্যার ক্যারেক্টার সম্পর্কে আমরা একটু দেখে নিই যে পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কোন একটা নাম্বার ধরো 100, এটি একটি পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ। কেন? আমরা জানি এটা 10 এর স্কোয়ার করলে 100 পাওয়া যায়। তো এই যে পূর্ণবর্গ সংখ্যা, তার পেছনে যে জিরো আছে, এই জিরোর সংখ্যা কিন্তু ইভেন বা দুটো জিরো আছে। যেমন ধরো আমি আরেকটা বলি যে স্যার 1000, হাজারের পেছনে কিন্তু 3টে শূন্য, তার মানে এটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 1000 হচ্ছে 10 এর কিউব, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 1000 কিন্তু কোনো নাম্বারের স্কোয়ার নয়। তাহলে আমি দেখলাম যে যদি আমার কোনো একটি নাম্বারের শেষে, ধরো কোনো একটা নাম্বারের শেষে জিরো যদি দুটো থাকে, অথবা কোনো একটি নাম্বারের শেষে যদি 4টে জিরো থাকে,
অথবা কোনো একটি নাম্বারের শেষে যদি 6টা জিরো থাকে, তার মানে আমি বলতে চাইছি যে কোনো একটা নাম্বারের শেষে যদি জোড় সংখ্যক জিরো থাকে, জোড় সংখ্যক জিরো থাকে, তাহলেই আমার সেই সংখ্যাটি হয়ে গেল ইভেন। ইভেন বলছি, সেই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। কোন একটি নাম্বারের শেষে জোড় সংখ্যক মানে পূর্ণবর্গ হওয়ার জন্য যদি জিরো থাকে, তাহলে জিরোর সংখ্যা কিন্তু হয় দুটো, নইলে চারটে, নাহলে ছটা, এরকম হবে। তো অপশন এ তে যদি তাকাই, দেখছি আমার এইটা ডাবল জিরো আছে, এইটাতেও ডাবল জিরো আছে, এইটাতে আছে ট্রিপল জিরো, 36,000 ট্রিপল জিরো, এখানে তিনটে জিরো আছে। তার মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আর পূর্ণবর্গ যদি সংখ্যা না হয়, তাহলে আমরা দেখলাম যে তার মধ্যেই ইভেন ফ্যাক্টর থাকবে। কোশ্চেন এটাই জানতে চাইলো যে ইভেন ফ্যাক্টর কোনটায় থাকবে, তার মানে যেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আনসার অপশন সি হয়ে গেল। চলে যাই নেক্সট কোয়েশ্চেন। নিচেরটি কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? এখানেও একটা আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো। অনেকের শেখা আছে, তারা করে ফেলতে পারো। দেখো আমি কত তাড়াতাড়ি আনসার তোমরা করতে পারো। দেখ, বলো কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? অপশন এ 20। তাহলে কি সবগুলো কি স্যার বর্গমূল করে চেক করব? তা নয়। এই জন্য আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো, সেইটার নাম, যাতে আমরা দেখে বুঝতে পারি, ডিজিটাল সাম। ডিজিটাল সাম বলে একটি নতুন কনসেপ্ট আমরা শিখবো। ডিজিটাল সাম মানে ডিজিট গুলোর যোগ, ডিজিট গুলো মানে অঙ্কগুলোর যোগ। যেমন ধরো আমি বললাম 760, 760, তাহলে এর ডিজিটাল সাম কি হবে? 7 প্লাস 6 প্লাস 0। তার মানে স্যার যোগ করলে 7 6 13, আবার 13 ডিজিট গুলো যোগ করলে কত হবে? 1 প্লাস 3, দ্যাট মিনস 4। তার মানে ডিজিটাল সামটা কি? যোগ করতে থাকবো যতক্ষণ না এককের ঘরের সংখ্যা মানে ওয়ান ডিজিট নাম্বার আসে বা এক অঙ্কের সংখ্যা আসে। আমি 13তেই ছেড়ে দিতে পারতাম, কিন্তু কমপ্লিট হলো না, আমি তাই আবার 13 সংখ্যা ডিজিট গুলো যোগ করলাম। এই হলো ডিজিটাল সাম। এবার খেয়াল রাখবো, এই ডিজিটাল সামের সঙ্গে যখনই কোনো নাম্বারের ডিজিট গুলো যোগ করে 9 আসবে, যেমন ধরো 6 প্লাস 3, এর ডিজিট 63, ধরো 63, 63, 63, তাহলে এইটা কি 6 প্লাস 3, তাহলে ডিজিট গুলো যোগ করলে 9, 9টাকে আমরা জিরোর সঙ্গে ইকুয়াল ধরতে পারি। ধরো 9 লেখা মানে 0 লেখা, এইরকম ব্যাপার। 9 লেখা হওয়া মানে ডিজিটাল সাম মানে 0। এটা সুবিধে হয়, ক্যালকুলেট না ধরলেও হবে, যে স্যার 9 মানে 0, 0 ধরো না, তবুও কোনো অসুবিধা নেই। তোমার যদি ধরো যোগ করতে 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 স্যার 100 হয়ে গেল, তো তোমার মনে রাখা অসুবিধা হবে, সময় নষ্ট হবে। তাই যখনই 9 হলো তুমি 0 করে দাও, যখনই 9 হলো 0 ভ্যানিশ করে দাও, নাহলে যোগটা অনেক বড় হয়ে যাবে। দেখলো বড় সংখ্যা থাকলো। তাহলে অপশন এটাই ধরো। ধরো 7, অপশন এতে কি আছে? 7 6 0 3 8 4, এর ডিজিট গুলো স্যার যদি যোগ করি, 6 7 প্লাস 6 প্লাস 0 প্লাস 3 প্লাস 8 প্লাস 4, ঠিক? তুমি সবগুলোকে যোগ করলে 7 6 13 3 16, 16 4 20 আর 28 হলো। 28 কে আবার যোগ করলে, 28 কে যোগ করলে 2 প্লাস 8 হয় 10 হলো। 10 কে আবার যোগ করলে 1 প্লাস 0 মানে 1 হলো। হলো? কেউ এবার বলল, স্যার আপনি তো এক্ষুনি বললেন যখনই 9 হবে আমি ভ্যানিশ করে দেবো। ঠিক তাই করে দেখো, 6 আর 3 যোগ করে 9 হলো, হলো? বাদ দিয়ে দিলাম, কারণ স্যার 9 হলেই তো আমি 0 ধরে নেব। তাতেও দেখবে তোমার একই উত্তর আসবে। এবার বাকি থাকলো 8 4 12 আর এদিকে 7। 12 আর 7 যদি যোগ করি, পাবো আমি 19। 19 মানে কি 1 প্লাস 9। 9 মানে কি 1 প্লাস 9 মানে 10। 9 1 প্লাস 9 লেখো, বা 9 কে তুমি ভ্যানিশ করে দাও, যে কোনো একটা। এই স্যার 1 কে 9 কে ভ্যানিশ করে দিলাম, পড়ে থাকলো 1। তাই দেখো, আমি এই ভ্যানিশ করেও আমি ডিজিটাল সাম 1 পেলাম, আবার এইভাবে ব্রেক করেও থার্ড ফোর্থ স্টেজেও আমি 1 পেলাম। মেন কথা, ডিজিটাল সাম বার করতে গিয়ে যদি বড় ক্যালকুলেশনে জোড় হয়ে যায়, মনে হচ্ছে যে এতটুকুলো যোগ করব, তুমি যেখানে যেখানে 9 পাবে সেগুলো বাদ দিয়ে দেবে। হলো? তো আমরা এখন একটা জিনিস, ছোট্ট একটা জিনিস শিখে নিলাম, ডিজিটাল সাম। এবার তার অ্যাপ্লিকেশন কি করব? এই অঙ্কতে তার কাজ কি সেটা আমি এবার বুঝবো। এবার এইটুকু পোর্শন আমি মুছে দিই। ডিজিটাল সাম আমরা মনে রাখবো যে সিম্পল ডিজিট গুলোর যোগফলকেই বলা হচ্ছে ডিজিটাল সাম, আর কিছু কোনো কঠিন জিনিস নেই এখানে। একটা চরিত্র আছে বা ক্যারেক্টার আছে বা প্রপার্টি আছে কার,
যে কোনো স্কোয়ার নাম্বার হবে কিনা, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম মানে ডিজিট গুলো যোগ করলে 1 হবে অথবা 4 হবে, নইলে 7 হবে, নইলে 9 হবে। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাও, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা। ধরো তুমি এরকম করলে যে ধর 36,000 আমি নিলাম। একটি পূর্ণবর্গ সংখ্যা, 36,000 না 3600। একটি পূর্ণবর্গ সংখ্যা, এর ডিজিটাল সাম যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তার ডিজিটাল সাম এটা হতেই হবে। তাহলে 3 + 6 + 0 + 0, তাহলে স্যার দেখলাম 9, আর আমি দেখলাম এই যে ডিজিটাল সাম 9। 9 মানে 0 ধরতে পারো। ধরো তুমি করলে 144, এটা কত? একটি পূর্ণবর্গ সংখ্যা 12 এর স্কয়ার, কিন্তু এর ডিজিটাল সাম দেখো 1 + 4 + 4 দ্যাট মিনস 9 হলো। ধরো আরো একটা সংখ্যা নিলে তুমি 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার কত? 7 এর স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা, 7 4 এ 9 4 এ 13, 9 + 4 = 13, বা কেউ বললে স্যার 9 টাকে ভ্যানিশও করে দিতে পারি। যেটা ইচ্ছে, বেটার হবে ভ্যানিশ করে দাও, নাহলে সময়টা বেঁচে যাবে। তাহলে ভ্যানিশ করে দিলাম, তাহলে পড়ে থাকলো দেখো 4। তাহলে পূর্ণবর্গ সংখ্যা 49, 49 একটি পূর্ণবর্গ সংখ্যা, এর ডিজিটাল সাম আমি পেয়ে গেলাম 4। তাই আমরা এই লিস্টটা আমি বক্স করে দিচ্ছি, এই লিস্টটি মনে রাখলে আমাদের সুবিধে হবে যে যেকোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম হয় 1 হবে, নইলে 4, নইলে 7, নইলে 9। এই হলো যেকোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সামের ক্যারেক্টার, প্রপার্টি। যাদের জানা আছে কোনো ব্যাপার নেই, যাদের জানা নেই তারা নতুন কিছু জেনে নিলে। এটাতে কি হবে, অপশন টেস্টে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। অনেক বড়, বড় অঙ্ক আমরা কিন্তু ডিজিটাল সাম দিয়ে করে ফেলেছি। আমরা দেখেছি কম্পাউন্ড ইন্টারেস্টে, সিম্পল ইন্টারেস্টে, সব জায়গায়, অ্যালজেব্রাতে, জিওমেট্রির ব্যাপারটা বলছি না, অ্যালজেব্রাতে আছে, সংখ্যার খেলা যেখানেই সেখানে আমরা ডিজিট গুলো করতে পারি। এবার প্রথম অপশনটি দেখো, তুমি প্রথম অপশন গুলো যোগ করো যে স্যার ডিজিটাল সাম বার করবো। এই অপশনে স্যার 6 আর 3 বাদ দিয়ে দাও, 6 বাদ দিয়ে দিলাম, 3 বাদ দিয়ে দিলাম, 9 হয়ে গেল। 6 আর 3 9 হয়, তাই বাদ দিয়ে দিলাম। তাহলে 8 4 এ 12 আর 7 এ 19, 19। 1 বাদ দিয়ে দিলাম, আবার 1 বাদ দিয়ে দিলে স্যার ডিজিট গুলোর যোগফল 1 হলো। তার মানে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তারপরে গুলো ডিজিটাল সাম স্যার এখানে দুটো 9 আছে, দুটো 9 কেই বাদ দিয়ে দিলাম বি অপশনে। তাহলে থাকলো 7 4 এ 11, 11 আর 6 এ 11 আর 6 এ তোমার 17 আর 4 17 আর 5 22, মানে ডিজিটাল সাম 4 হলো। মানে 22, 22 এর 2 আর 2 যোগ করলে 4। তারপরেরটার ডিজিটাল সাম 7 6 7 3, তাহলে আমি 6 আর 3 বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো 21, 21 আর 6 এ 28, 28 মানে ডিজিটাল সাম 2 + 8 যদি করি তাহলে 10, 10 মানে আবার যদি 10 এর ডিজিট গুলো যোগ করি 1 + 0, 1 হলো। এবার লাস্ট অপশনটি, লাস্ট অপশনে আমি যদি এবার ডিজিটাল সাম করি তাহলে 6 5 আর 4 9 বাদ হয়ে গেল, থাকলো কত? 7 আর 8 15, 15 মানে ডিজিটাল সাম 6 হয়ে গেল। তাহলে লাস্ট অপশনে দেখলাম যে এই এমন একটি সংখ্যা যার ডিজিট গুলো যোগ করে আমি 6 পেলাম। তাহলে আমি তো এক্ষুনি দেখলাম এই লিস্টের মধ্যে 6 নেই, 1 4 7 9 হতে হবে। তার মানে ডি অপশনটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কোয়েশ্চেনে জানতে চেয়েছে which is not a perfect square number। ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে গেল উত্তর। চলে যাই কোয়েশ্চেন নাম্বার 4। The length of the each of the side of of two equal side of an isosceles triangle, বলছে কোনো একটি সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান দুটো বাহুর দৈর্ঘ্য সম্পর্কে বলা হলো। আমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে তারপরে পুরো কোয়েশ্চেনটি পড়ি, তারপরে নাহলে বলা হবে। এই হলো একটা, ধরো আমি ধরে নিলাম যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের দুটি বাহু, একটা 5 আর একটি 5। এবার ভূমির দৈর্ঘ্য 8 দেয়া আছে, 8। কোয়েশ্চেনে দেয়া আছে 8 সেন্টিমিটার হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল বার করা বা এরিয়ার ফর্মুলা আমরা কিন্তু একটা জানি, যেটা করলে একটু বড় হয়ে যাবে, s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। s মানে সেমি পেরিমিটার, পরিসীমার অর্ধেক, ভাবে করতে পারি। এভাবে না করে এবার আমি ক্ষেত্রফলের আরো একটি ফর্মুলা জানি, হাফ ইনটু ভূমি, ভূমির দৈর্ঘ্য ইনটু উচ্চতা বা বেস ইনটু হাইট। ভূমির দৈর্ঘ্য, তাহলে স্যার হাইট তো জানি না, তো হাইট জানার জন্য একটা প্রপার্টি মনে রাখতে হবে।
কি প্রপার্টি, যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সাপোজ এটা একটি এ পয়েন্ট, এখান থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব ড্র করি, সেটাই তো আমার হাইট হবে, উচ্চতা। আর যদি এটার সাথে সাথে ড্র করি, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এই দিকেরটা 4, বাম দিকেরটাও 4, ডান দিকেরটা, তার মানে এই বাহুটি 4 হয়ে গেল, এই বাহুটি 4 হয়ে গেল। দেখো তো, একটি আমি লম্ব উঠে নিয়েছি, লম্ব মানে তোমার 90 ডিগ্রি, তাহলে স্যার এটা একটা ট্রিপলেট তৈরি হয়ে যাচ্ছে না? কোনটা? এবিসি, একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবিসি টুকুটাই নিলাম শুধু। তাহলে এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা লম্ব স্কোয়ার এইখানে আরো একটি ছবি আমি এঁকে দিচ্ছি, যে এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমি 5 লিখলাম, এটা আমার 4 দেয়া আছে। তাহলে ট্রিপলেটে আমরা, বা অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে লম্ব স্কোয়ার করে আমি এটার ভ্যালু পেয়ে যাবো 3। তাহলে আমি 3 পেয়ে গেলাম, তার মানে এই ত্রিভুজের হাইট আমি পেয়ে গেলাম 3, লম্ব পেয়ে গেলাম এ থেকে বি। এবার বসিয়ে দিই, হাফ ইন্টু ভূমি, ভূমি কত ছিল পুরোটা 8, ইন্টু 3, তাহলে আনসার হয়ে গেল 3 8 24 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 12। তাহলে অপশন ডি হয়ে গেল আমার উত্তর। তাহলে এখানে একটা প্রপার্টি কি বললাম, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ভার্টেক্স থেকে বিপরীত বাহু, মানে যে অসমবাহু যেটা আছে, সমান বাহু যেটা নয়, তার উপর যদি লম্ব ড্র করি, তাহলে ওই বাহুটি সমান দুই ভাগে ভাগ হয়, এদিকেও 4 হবে, এদিকেও 4 হবে। সেইটার হেল্প নিয়ে আমি এখান থেকে অঙ্কটি করে ফেললাম। চলে যাই এবার নেক্সট অঙ্কে। দেখো, a টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 6, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার। তাহলে কোয়েশ্চেনে যা দেয়া আছে সেটা একটু ভালো করে পড়ে নিয়ে তোমরা ট্রাই করো, আমি একটু ওয়েট করে যাই, তোমরা একটু কষে নিয়ে তারপর আনসারটা বার করার চেষ্টা করো। তাহলে a এর পাওয়ারে 1/3 ইকুয়ালস টু 6 আছে, তার মানে a এর ভ্যালু হচ্ছে 6 এর কিউব, তার মানে 216। জানতে চাওয়া হয়েছে a স্কোয়ার, মানে এখান থেকে a যদি কমন নিই তাহলে এটা হলো a মাইনাস 36, তাহলে এটা হলো 216 ইন্টু 216 মাইনাস 36। এবার এটা হলো 216 ইন্টু এখান থেকে যদি আমি 36 বিয়োগ করি তাহলে 180। এবার পুরো গুণটা কি করার দরকার আছে? আমি যদি চিন্তা ভাবনা করি যে স্যার 6 এর সঙ্গে লাস্টে 0 গুণ করলে আমার বড় একটা সংখ্যা হবে, তার লাস্টে 0 হবে। পজিটিভ নাম্বার হবে নিশ্চয়ই, ধনাত্মক সংখ্যা। সি অপশনে নেগেটিভ নাম্বার আছে, অপশন বাদ। ডি অপশনে পুরোটাই 0 আছে, তাই বাদ, 0 তো হবে না। আর বাকি যে দুটো থাকলো তার লাস্ট ডিজিটে এটা 0 আছে। সো আনসার হয়ে গেল আমার অপশন বি উত্তর। পুরো গুণ করার দরকারই নেই। এখানেও কেউ চাইলে ডিজিটাল সাম করতে পারো, খুব একটা ছোট হবে না, সেম টাইপেরই হবে। যাদের ডিজিটাল সাম জানা অরপ্ত হয়ে গেছে তারাও কিন্তু সেটা ইউজ করতে পারতে, যেহেতু ছোট অঙ্ক কেন করব, তাই করলাম না। তাই এখানে ডিজিটাল সাম ইউজ করা যেত। নেক্সট চলে যাই। হ্যাঁ, জিৎ গড়ে 835 টাকা দরে 14টি শাড়ি কেনে। 11টি শাড়ি বেশি কিনলে, মানে আরো কিনলে গড়ে এত টাকা খরচ হয়, মানে প্রত্যেকটি শাড়ি আরো 11টা 645 টাকা পার পিস হিসেবে কিনলো। তিনি একসাথে যে সমস্ত শাড়ি কিনবেন তার গড় বার করো। মানে জিৎ বাইস 14 শাড়ি অ্যাট দ্য অ্যাভারেজ কস্ট। তাহলে 14টার অ্যাভারেজ যদি তো হয়, তাহলে 14টি টোটাল কত হলো? তাহলে আমি করব 14 ইন্টু 835। হি বাইস 11 মোর, তার মানে 11টা আরো কিনেছে, আর 11টার প্রত্যেকটার দাম হচ্ছে 645। তাহলে অ্যাভারেজ বার করতে বলছে, তার মানে একে 25 দিয়ে ডিভাইড করলে আমরা উত্তর পাবো। এটা আমার ক্যালকুলেশন, এবার গুণ করে ডিভাইড করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, এটাকে যেভাবেই হোক করো। আমরা এর আগের দিনও অ্যাভারেজের একটা পার্ট করেছি, যে স্যার এখানে একটা নাম্বার 14 আছে আর একটা 11 আছে, হলো 11 14, একটা 14। আমি ডান দিকে আরো একটা প্রসেস বলছি, অঙ্কটি অ্যাকচুয়ালি ক্যালকুলেটিভ। তাহলে তবুও আমরা ছোট করে ফেলবো, আমি আরো বিভিন্ন মেথড বলবো, এই জন্য আমি কোশ্চেন সংখ্যা কম নিলেও একটু ডিটেলস আলোচনা করছি। এই 14টা হচ্ছে 835 টাকা, আর এখানে হচ্ছে 645 টাকা। তাহলে আমি জোর করে দুটোরই অ্যাভারেজ 645 ধরে নিলাম, জোর করে, যে স্যার আমি উত্তর লিখে দেবো অ্যাভারেজ।
645 লিখে দেবো, তো ভুল হয়ে যাবে। তুমি তাহলে এইটাও 645 লিখলে, যেটা তোমার 645 আছে ওটা না হলে কোনো এফেক্ট হলো না, কিন্তু যার 835 ছিল সেটাও তো 645 লিখে ফেললে। তার তো এক একটা 14, টোটাল 14টা ছিল, তার তো এক একটাতে 90 কম চলে এলো। তার মানে টোটালি 14 ইন্টু 190 যদি করি, 14 ইন্টু 190 এত কম চলে এলো। আমি 845 লেখাতে 14 ইন্টু 190 এই টোটাল, এটা আমার কম চলে এলো। তাহলে এটা যদি টোটালে কম আসে তাহলে অ্যাভারেজে কত কম আসলো? আমি এটা লেখাতে আমার এটা কিন্তু টোটাল কম হলো, টোটালে কমে গেল, এটা কিন্তু টোটালে কমলো। তাহলে অ্যাভারেজে আমার কম চলে এলো কত? 14 ইন্টু 190, 14 ইন্টু 190 ডিভাইডেড বাই টোটাল কতগুলো? 25টা নাম্বার, 25টা। তাহলে 14 ইন্টু 190 ডিভাইডেড বাই 25, এত আমার কম চলে এলো, এত কম চলে এলো। এটাকে সিম্পলিফাই করে দেখি যে টোটালে আমি 645 লেখাতে আমার অ্যাভারেজে কত এফেক্ট হলো বা কত কম এলো। 5 দিয়ে কেটে 5 লিখলাম, উপরেরটা 5 দিয়ে কেটে আমি লিখে দিলাম 38। এবার মাল্টিপ্লাই করে 5 দিয়ে ডিভাইড করব, 500 43, 532/5, 532/5, তার মানে আমার অ্যাভারেজে কম হলো কত? 106.4। আমি এই 645 দুটোতেই লেখার জন্য আমি আবার হাইলাইট করছি, দুটোতেই আমি জোর করে লিখে দিয়েছি, তার জন্য আমার আনসারে 106 কম চলে এলো। তার কারেক্ট করার জন্য আমি 106.4 আমি যোগ করে দিলাম, তাহলে উত্তর চলে এলো 106.4। ব্যাস, এটাই আমার উত্তর হয়ে গেল 751, 751.4। এই হলো আমার ছোট মেথড। তবুও এখানেও কিন্তু একটু আর বাট এখানে যদি করো তাহলে তোমাকে অনেকটা গুণ করে আবার 25 দিয়ে ডিভাইড করতে হবে বা 5 দিয়ে ডিভাইড করতে হবে, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যালো। ওকে, তাহলে আমার আনসার হলো কি? অপশন এ, এই অঙ্কটা হলো। কেউ যদি জানা থাকে ডিজিটাল সাম ইউজ করতে পারো, ডিজিটাল সাম ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না, আনসার চলে আসবে এটা। ডিজিটাল সামে দুরকম দুটোই সেম চলে আসতে পারে অপশনে। ডিজিটাল সাম ইউজ না করে আরেকটি মেথড আমি করতে পারি যে স্যার এখানে আমি যদি লাস্ট ডিজিট চেক করতাম, লাস্ট ডিজিটের লাস্ট 2 ডিজিট দেখো এখানে 40, 40, 34, 64, 44, সেটা যদি ইউজ করে দেখি আদৌ হয় কিনা, ফ্রুটফুল হয় কিনা। 5 দিয়ে আমি উপর নিচে কাটলাম, 5 হলো। উপরে আমি যদি এইটাকে কাটি, 835 কে 5 দিয়ে যদি আমি কাটি, তাহলে এখানে আমি পাচ্ছি 167। আর এখানে আমি যদি 5 দিয়ে কাটি, তাহলে এটা আমি পেলাম 129। আমি লাস্ট দুটো ডিজিটকে ট্রাই করব। ঠিক আছে? লাস্ট দুটো ডিজিট। এখানে আমার হলো 14 ইন্টু 167 প্লাস 11 ইন্টু 129। এটা হলো আমার 129 ডিভাইডেড বাই নিচে 5 আছে। নিচে 5, 5। ডিজিটাল সাম না, লাস্ট 2 ডিজিট চেস করব। হুম? লাস্ট 2 ডিজিট আমি কিন্তু লেখার চেষ্টা করছি। দেখে আমি বুঝি যে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা। নইলে তো অঙ্ক করাই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। ৭ 14 98 এর 8, হাতে থাকলো ৯। ৬ 14 84 আর ৯ মানে 93, 38 হলো। এখানে লাস্ট ২ ডিজিট দেখলে ৯ হবে, আর এখানে ৯ ২ 11, ১ হলো। ডিভাইডেড বাই 5, তার মানে হলো 57/5। ২ দিয়ে উপর নিচে গুণ করলে, ২ দিয়ে উপর নিচে যদি গুণ করি তাহলে ১১৪, নিচে হচ্ছে ১০। কেন? ডেসিমাল সরাতে সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। কেউ বললে বাদই দিয়ে দিলাম। তাহলে 57/5 যদি করি তাহলে 11.440, তাহলে আমি 40 পেয়ে যাচ্ছি লাস্ট 2 ডিজিট। তাহলে আমার অপশন এটাই উত্তর এলো যে লাস্ট 2 ডিজিট 4.40। এই সুবিধাটা হলো। আমি সব রকম বলে রাখলাম। ডিজিটাল সাম করতে পারো এই অঙ্কে। ডিজিটাল সাম করলেও কিন্তু খুব সহজভাবে অঙ্ক হয়ে যাবে। এবার ডিভিশনের ক্ষেত্রে ডিজিটাল সামটা সবার শেখানো আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন আর এটা বলছি না, নইলে একটাতে অনেক বড় হয়ে যাবে। অঙ্কটা ডিজিটাল সাম ইউজ করলেও বড় হবে। ওকে।
কোয়েশ্চেন নাম্বার 7, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ ক্ষুদ্রতম পরিমাপের দ্বিগুণ। তার মানে ধরো একটি স্মলেস্ট কোণ হলো x, তাহলে তার থেকে বড়টা কত হবে 3x। তৃতীয় কোণটি ক্ষুদ্রতম পরিমাপের 3 গুণ, 3 গুণ লিখলাম, আরেকটি হলো 2 গুণ, 2x হলো। আর আমি জানি তিনটি কোণের যোগফল কি হয়, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি 180 হয়। সবগুলোকে অ্যাড করে দিলাম, তাহলে এটা হলো 180। তাহলে এখানে আমি টোটাল কত পেলাম, 3 2 5 একে 6x ইকুয়ালস টু 180। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 30। তার মানে সবথেকে ছোট যে কোণ, যেটা আমি x ধরেছি, তার ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম 30। এই যে এটা স্মলেস্ট। তো কোয়েশ্চেনে জানতে চেয়েছে সবথেকে বড় কোনটা, তাহলে সবথেকে বড় কোনটা 3x। তার মানে আনসার হবে 3x, দ্যাট ইজ 90। তো আনসার হলো 90। তার মানে অপশন এ হয়ে গেল আনসার। নেক্সট চলে যাই। কোন একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত 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 হলে x এর মান বার করুন যাতে x একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সমবাহু, দেখি দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল সো দ্যাট ইট রিপ্রেজেন্ট অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। একবার ট্রাই করো, আমি একটু ওয়েট করে নিই। ওকে, বলি এবার কোয়েশ্চেন নাম্বার 40 কার কি আনসার এসছে আমি দেখে নিচ্ছি। কিছু নয়, সিম্পল অ্যাকচুয়ালি, যে কোনো দুটো বাহু সেম হবে, যে কোনো দুটো বাহু। আমি আগে ছবিটি আঁকি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে কোনো দুটি বাহু সমান। যদি একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা ধরো x+1 হলো, আর একটা হলো 7 - x হলো, আর একটা হলো 4x - 2 হলো। তা সমদ্বিবাহুর মানে আমি তো এই নামগুলো যদি দিই, তাহলে AB র সাথে BC ও সমান হতে পারে। যদি AB র সাথে BC সমান হয়, যদি ধরো AB র সাথে BC সমান হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? AB কত x+1, BC কত 4x - 2। সিম্পলিফাই করব, আনসার পেয়ে যাব। তাহলে আমি 3x ইকুয়ালস টু পেলাম কত 3, তার মানে x এর ভ্যালু 1 হলো। তিনটে সম্ভাবনা। তাহলে স্যার এটাও তো হতে পারতো, আরেকটা যেটা হতে পারতো সেটা আমি আবার পাশে লিখছি। আরেকটা তো হতে পারতো স্যার, যে AB ইজ ইকুয়াল টু AB ইকুয়ালস টু AC ও তো হতে পারতো। তাহলে করে দেখি কি হয়। তাহলে x+1 ইকুয়ালস টু 7 - x হবে। সাইড চেঞ্জ করলে 2x ইকুয়ালস টু 6 হবে। তার মানে x এর ভ্যালু 3 হতে পারতো। ঠিক তাই? কোনো অসুবিধা নেই। ৩ টে তো যেকোনো দুটো সমান হতে পারে। আবার কেউ বলল যে স্যার আমার তো এটাও তো হতে পারতো, যে আমি যদি AB ইকুয়ালস টু, মানে আমি বলতে চাইছি AB ইকুয়ালস টু BC লেখা হয়ে গেছে, AC ইকুয়ালস টু AB লেখা হয়ে গেছে। এবার AB আর BC যদি সমান হতো। সাপোজ AB ইকুয়ালস টু যদি BC হতো, AB BC সমান হলে তাহলে 4x AB 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 না, AC ইকুয়ালস টু BC হতো যদি। কারণ আমরা ডাবল লিখে ফেলছি। হ্যাঁ, AC ইকুয়ালস টু যদি BC হতো, তাহলে AC র ভ্যালু কত 7 - x। AC র ভ্যালু 7 - x বসিয়ে দাও, দিয়ে এখানে ক্যালকুলেট করে নেবো। তাহলে 7 - x ইকুয়ালস টু BC ইকুয়ালস টু 4x - 2। সাইড চেঞ্জ করলে 5x ইকুয়ালস টু 9 হয়ে গেল। এবার কোয়েশ্চেনে কিন্তু এই ইন্টিজারের ব্যাপারটা কিছু বলেছে কি, দ্য লেন্থ অফ দ্য রিপ্রেজেন্ট দ্য আইসোসেলেস ট্রায়াঙ্গেল x, কিন্তু কোনো ইন্টিজার বা নাম্বার বলেনি। ঠিক করে দেখে নিই। সাইড চেঞ্জ করলে 5x ইকুয়ালস টু 9, তার মানে x এর ভ্যালু কিন্তু ফ্র্যাকশনে আসছে। এই অপশনটা কিন্তু দেয়া নেই। তাহলে আমার অপশনে 1 দেয়া আছে আর 3 দেয়া আছে। 1 and 3, তা 1.8 অপশন গুলো কি ঠিক লেখা হয়েছে? বড় কোয়েশ্চেন এটা। আচ্ছা, তাহলে 1 আছে, 3 ও আছে। দ্য লেন্থ অফ দ্য ত্রিভুজের কোন বাহুটির জন্য করুন যাতে ত্রিভুজের একটি, if the length of the side of the triangle এত, then the value of x for is the triangle represent an isosceles triangle। যে কোনো দুটো বাহু কিন্তু সমান হওয়ার কথা। তাহলে এটা কিন্তু 9/4 করলে আবার দেখছি যে স্যার 1.8 হচ্ছে, তো x এর ভ্যালু 1.8। তিনটেই অপশনে হয়ে যাচ্ছে।
তার মানে যে কোনো তিনটে হতে পারে। সো অপশন এরকম ভাবে দেয়া পরীক্ষার কোয়েশ্চেন, এটা কিন্তু গ্রুপ ডি রিপ্রেজেন্ট, এখানে কোনো ইন্টিজার বা কিছু না থাকলে অল অফ দিস এর ব্যাপারটাও থাকতো। 1.8ও আছে। কারণ যে কোনো দুটো সাইড হতে পারে, এই দুটোও ইকুয়াল হতে পারে, এই দুটোও ইকুয়াল হতে পারে, এইগুলোও হতে পারে। সো এখানে অপশনের এররের জন্য বোঝা গেল না যে কোয়েশ্চেনটা অপশন, সবগুলোই অপশন মিলছে এক্সেপ্ট দিস। এক্স এর ভ্যালু কি হতে পারে না যদি বলতো তাহলে 2.4 লিখতাম। ওকে, ঠিক আছে, তাহলে সবগুলোই হচ্ছে তিনটেই। চলে যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। একবার করে নাও, তারপরে আমি এক্সপ্লেন করছি, দেখে বোঝা যাচ্ছে কিনা। ডিরেক্ট বীজগণিতের একটি ফর্মুলা, পাশাপাশি যদি লিখি দেখো তোমরা লেখো 1 + a, তার সাথে এই ফর্মুলাটি যায় 1 + a + s, 1 - a + a স্কোয়ার। আর একটা 1 - a যদি থাকে তাহলে আমাদের হবে, তার সাথে যাবে 1 + a + a স্কোয়ার। কিভাবে বুঝলাম? অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা হয়, আমি ডান দিকে ফর্মুলাটি লিখছি। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a + b, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে যখন আমি ভেতরে মাইনাস লিখছি, খেয়াল করো ভেতরে যাতে যখন আমি মাইনাস লিখছি, বাইরে তখন প্লাস। ঠিক? তাহলে আবার a কিউব মাইনাস b কিউব যখন লিখবো, তাহলে এখানে মাইনাস লিখলাম, তাহলে ভেতরে প্লাস, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে a এর জায়গায় 1 দেয়া আছে, এই অঙ্কটিতে এর না b এর জায়গায় 1 দেয়া আছে, ব্যাস b = 1 ধরা হয়েছে। তাহলে এখানে প্লাস আছে, তার মানে এটা হচ্ছে 1 কিউব প্লাস a কিউব, প্রথমটাই পেলাম। আর পরেরটাই কি পেলাম? 1 কিউব মাইনাস a কিউব পেলাম। এবার একটা আরো ফর্মুলা দেখো, আমি ডান দিকে নিচের দিকে কর্নারে লিখছি। যখন কোনো একটি সংখ্যা একবার যোগ করে লেখা থাকবে, মানে x প্লাস ওয়াই, আর একবার x মাইনাস ওয়াই হবে, সাপোজ কোনো একটি সংখ্যা একবার x প্লাস ওয়াই আর একবার x মাইনাস ওয়াই হবে, তখন এদেরকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। তো এখন আমার একবার দেখো 1 প্লাস এ কিউ লেখা আছে, আর একবার লেখা আছে 1 মাইনাস এ কিউ। তার মানে কি 1 কি, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার যোগ করে লেখা। তাহলে এ স্কোয়ার, আর এখানে এটার স্কোয়ার করলে a⁶ হবে। এটা হলো একটা পার্ট। আর ওপরে ডান দিকে দেখো একটা পার্ট ছিল, এইটাও কিন্তু গুণ করা হয়নি, তাহলে এটা 1 প্লাস, এখানে মাইনাস দিয়ে লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস হলো। আর এদিক থেকে একটা টার্ম উপর থেকে আমি নিচে লিখে রাখলাম, যেটা লেখা হয়নি, 1 + a⁶। তাহলে আবার সেটা দেখলাম a + b * a - b, তার মানে a স্কোয়ার মাইনাস a⁴ মানে a⁶ এর স্কোয়ার। তাহলে 1 মাইনাস a⁴, 1 মাইনাস a⁴, তার মানে অপশন ডি আমার উত্তর হবে। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। হুম, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু যদি দেয়া থাকে, তাহলে এর ভ্যালুটি বার করো। কার ভ্যালু বার করতে বলা হয়েছে? লেখা আছে এইটার একটা ফর্মুলা হয় এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz। এই অঙ্কটি ফর্মুলা একটা হয় যে এ প্লাস, এটা ফর্মুলা দিয়ে করবো, শর্টেও আমরা শিখেছি এটা ফর্মুলা দিয়ে করলে স্যার একটু বড় হবে। আর এই ফর্মুলাটিকেই আমাদের করা আছে, এই ফর্মুলাটিকেই কিন্তু আমরা ঠিক করে মডিফাই করে আমরা আরো একটা ফর্মুলা বানিয়েছি। কিরকম? এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা হলো বেসিক। হুম, এবার খেয়াল করো নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স কিন্তু 1 1 1 আছে, তার মানে সবার মধ্যে গ্যাপ সেম আছে। সাইড আমি লিখি, যখন গ্যাপ সেম থাকবে
বা বলতে পারি এপি তে থাকবে, গ্যাপ সেম হওয়াটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলি বা সমান্তর প্রগতিতে থাকবে, গ্যাপ সেম করা। এইটা ওয়াই এর ভ্যালু হচ্ছে 256 আর জেড এর ভ্যালু হচ্ছে আমার 257। তাহলে আমি যখনই আমাদের গ্যাপ নাম্বারগুলোর মধ্যে দেখো গ্যাপ, এখানে একের গ্যাপ, এখানেও একের গ্যাপ, মানে মিডল নাম্বার কোনটা? ওয়াই, মিডল নাম্বার হচ্ছে ওয়াই। তাহলে যখনই এরকম গ্যাপ সেম থাকবে তাহলে এই যেটা জানতে চেয়েছে এটা হলো মিডল নাম্বার, এটা হলো মিডল নাম্বার। তখনই এর ফর্মুলাটি কোনটা, কোনটা যেটা জানতে চেয়েছে তার ফর্মুলা ডাইরেক্ট আমরা শিখেছি শর্টে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এর উত্তর হবে 9 ইন্টু মিড টার্ম ইন্টু ডিফারেন্স তার স্কোয়ার। ডিফারেন্স মানে তাদের মধ্যে কমন ডিফারেন্স, আমরা দেখলাম নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স কত, সব একের ডিফারেন্স, এদের এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ডিফারেন্স 1। তাহলে 9 ইন্টু মিড টার্ম, 9 ইন্টু মিড টার্ম, মিড টার্ম হচ্ছে আমার 2 ফিফথ, 2 5 6, আর সবগুলোর মধ্যে ডিফারেন্স 1, তাই 1 এর স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করব আমরা, তো থাকে 5, 125, 225, 230, 23004, এই হলো উত্তর। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু ডিজিটাল সাম দিয়ে করা যেত। ডিজিটাল সাম দিয়ে করলেও এটা তো এমনি ছোটই হলো, শর্টে আমরা শিখেই রেখেছি, যখনই নাম্বারগুলোর মধ্যে গ্যাপ সেম থাকবে তাহলে 9 ইন্টু মধ্যর মাঝের ভ্যালু ইন্টু ডিফারেন্স স্কোয়ার। আদারওয়াইজ কেউ যদি ডিজিটাল সাম দিয়ে করো তাহলে আমি সেটাও একবার বলে দিই, যে ডিজিটাল সাম দিয়ে যদি করতাম তাহলে এর ভ্যালুটি কি হতো। এই হলো বেসিক বেসিক ফর্মুলার এই জায়গাটা মুছে দিলাম যাতে ইজিবিজি না হয়, তাহলে আমার মানে দেখতে খারাপ না লাগে, বা একটার সঙ্গে এটা যদি মিশে না যায়, তাই জন্য আমি একটু এ করলাম। দেখো প্রথমে আছে 255, যদি ডিজিট গুলো যোগ করি 2 প্লাস 5 5 5 মানে 12, 5 5 10 12, তো 12 মানে ডিজিট গুলো যোগ করলে হলো 3, তাহলে এর ডিজিট গুলো যোগ করলে 4, এর ডিজিট গুলো যোগ করলে 5, তাহলে এটা আমি এবার বলি, তাহলে এক্স এর ভ্যালু 3, ডিজিটাল সাম, তাহলে আমি লিখবো 3 এর কিউব, 3 এর কিউব। তারপর এটা 4 এর কিউব, জেড এর ভ্যালু 5 মানে 5 এর কিউব, মাইনাস 3 ইন্টু 3 ইন্টু এক্স ওয়াই জেড, ওয়াই ইন্টু জেড। এইবার স্যার 3 এর কিউব মানে তো 27, অবশ্যই 27 লিখে দাও। 27 মানে তো স্যার 9, 9 মানে 0, তাই না? কেন 9? 27 এর ডিজিট গুলো যোগ করলে কত হবে? 2 প্লাস 7, 2 প্লাস 7, 2 প্লাস 7 মানে কত? 9, 9 মানেই তো 0। তারপর এটা 4 এর কিউব, 4 এর কিউব মানে কি বলতো? 64, 64 এর আবার ডিজিট গুলো যোগ করলে কত হবে? 6 প্লাস 4 মানে 10, 10 মানে আবার 10 মানে কি, আবার 10 মানে 1 প্লাস 0 মানে 1। এটা রেডি করে নিতে হবে, ফাস্ট ক্যালকুলেশন, মনে ডিজিটাল সাম বার করা কোনো ব্যাপার নয়, যারা নতুন তাদের হয়তো সময় লাগছে। তা 5 এর কিউব মানে কত? 125। এবার এর ডিজিট গুলো যদি যোগ করি তাহলে কত পাবো? 8, আর মাইনাস মাইনাস দেখো 3 3 যা স্যার 9 হয়ে গেল, 9 এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করি না কেন 0ই হবে। তার মানে ওভারঅল আমার ডিজিটাল সাম কিন্তু 9 এলো, আর 9 মানে 0, যে কোনো একটা বলতে স্যার 9ও বলতে পারো বা 0 হতে পারে। তার মানে আমি যে ডিজিট গুলো যোগ করলাম তাতে আমার উত্তর 9 এলো বা 0 এলো, একই বলা যায় ডিজিট গুলো সাম করে। এবার কোন অপশনটিতে আমার ডিজিটাল সাম 9 আসছে দেখে নাও, সবগুলো চেক করো, সবগুলো আমি যদি চেক করি প্রত্যেকটা ডিজিটাল সাম আমি চেক করে দেখো, তাহলে এই পোর্শনটা আমি একটু মুছে দিই। তাহলে এবারে ডিজিটাল প্রথম অপশনটিতে ডিজিটাল সাম কত? 7 3 10, 19, 19 যদি ডিজিটাল সাম হয় তার মানে হচ্ছে 9 বাদ দিয়ে দিলাম তাহলে 1 হলো। এটা ডিজিটাল সাম, অনেকের নতুন বলে কঠিন ফিল হচ্ছে, কিন্তু এইটা তোমার ক্যালকুলেশনে এত সময় বাঁচাবে। সবাই বলবে পরীক্ষা দেওয়ার পর যে স্যার ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভই নয়, ফিলই হবে না ক্যালকুলেশনে, এইগুলো জায়গা কিন্তু সময় কাজে লাগবে। এইটা ইউনিট প্লেস ডিজিট এই রকম ধরে আমাদের কিন্তু ম্যাচিওর্ড হয়ে যাওয়ার পর এগুলো ইউজ করতে হবে। তাহলে 9 একে 10, 10 আর 8 4 12, 12 মানে ডিজিটাল সাম হলো 3। তারপরেরটা ডিজিটাল সাম যদি করি 8 একে 9, 9 মানে বাদ, তাহলে 7 6 13, 13 মানে ডিজিটাল সাম 4, লাস্টেরটাই ডিজিটাল সাম 5, 5 4 9, 9 মানে স্যার 0। তাহলে লাস্ট অপশনটার সাথে আমি যেটা ডিজিটাল সাম ক্যালকুলেট করেছিলাম এইটার সাথে এটা মিলে গেল, সো আনসার হয়ে গেল আমার অপশন ডি। হুম।
তোমরা আবার কিন্তু পরে চালিয়ে আরেকবার দেখে নেবে। ওকে, নেক্সট চলে যাই। নিচের সংখ্যার গ্রুপের দুটি মৌলিক সংখ্যা গুণ করে সব সংখ্যা পাওয়া গেছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। অ্যাকচুয়ালি কি বলছে যে এখানে যে নাম্বারগুলো আছে 6 একটি, 35 একটা, 143 একটা আর 323 একটা, এই নাম্বারগুলো কি হয়েছে যে এই নম্বর কিছু না কিছুর সঙ্গে যে কোনো দুটো প্রাইম নাম্বার মাল্টিপ্লাই হয়ে তৈরি হয়েছে। যেমন ধরো 6 কোন দুটো নাম্বার তৈরি হয়? 3 2 6। এটা যেমন কি 5 ইন্টু 7, এটা যেমন কি 11 ইন্টু 13, এটা যেমন কি এটা হচ্ছে 17 ইন্টু 19। এই দুটো গুণ করে হলো। কোয়েশ্চেনে বলছে যে এই দুটো যে প্রাইম নাম্বারে গুণ হলো তাদের সর্বোচ্চ আর সর্বনিম্ন, সর্বনিম্ন সব থেকে প্রাইম নাম্বার কোনটা? এগুলো যেগুলো লিস্ট আমি বললাম, একটা হলো 2, একটা হলো 2 আর সব থেকে বড় হলো 19। তো আনসার জানতে চেয়েছে 19 থেকে 2 বিয়োগ করে যেটা হয় দ্যাট মিনস 17। আচ্ছা, নেক্সট চলে যাই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন? এটা এটাকে একটু উল্টো পাল্ট করে ইচ্ছে করে লিখে দেওয়া আছে। 2022 এর কোয়েশ্চেন এটা। তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স পাশাপাশি লিখে দিলাম। এই দুটো যদি আমি গুণ করি সাথে সাথে এটা কিসে কনভার্ট হয়ে যাবে? কোন দুটো বলো তো? এইখানে আর এইদিকে লাস্টে যেটা আছে পাশাপাশি লিখলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এই 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে তুমি এবার এই 1 প্লাস এক্স স্কোয়ার গুণ করো, তাহলে এটা কি হবে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এবার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এবার তুমি এইটা মাল্টিপ্লাই করো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে গুণ করলে কত হবে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8। তারপর এই 1 মাইনাস সিক্স টু দি পাওয়ার 8 এর সাথে আবার তুমি এই সংখ্যাটি গুণ করো, 1 প্লাস সিক্স টু দি পাওয়ার 8 গুণ করো। গুণ করলে কত হবে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16 এ স্কোয়ার। আবার লাস্টে বাস এটাই শেষ, আর নেই। লাস্টেটা তো আগে ইউজ করে ফেলেছি। তাহলে আনসার হয়ে গেল অপশন সি, দ্যাট মিনস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। কার কত স্কোর হচ্ছে আমি একটু দেখি। জাস্ট এই অবধি হলো। আজকে অনেকক্ষণ লম্বা ক্লাস হয়ে গেল। এইরকম সিলেক্টিভ অঙ্কগুলো কিন্তু আমরা ধীরে ধীরে চলবে। এরপর রিজনিং এর সিরিজ চালাবো। আগে এটাতে অ্যাডাপ্ট হয়ে যাও। সময় বার করতে পারছো কিনা? যেদিনই ক্লাস হবে 7টার সময় আমি ক্লাস নেব। তোমরা একটু টাইমটা ফিক্স রেখো, ফাঁকা রেখো। থ্যাংক ইউ অল। আশা করি তোমাদের অনেক কিছু নতুন জানা হলো, না হলেও অনেক কিছু প্র্যাকটিস হলো। কিরকম কি এক্সপিরিয়েন্স হলো আমাকে একটু জানাবে কমেন্ট করে। Thank you all. Have a good day. Good night.